ঘড়ির কাঁটায় তখন 10:30 ছুঁই ছুঁই। এই সময় দরজা ঠেলে ঢুকল অরিন্দম। মুখ গম্ভীর, চোখ লাল, চিবুক শক্ত। অরিন্দম জুতোয় শব্দ তুলতে তুলতে হঠাৎ গর্জে উঠল, আজ আবার ওর সঙ্গে গিয়েছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ ছিলাম। অন্তত সৌরভ আমার কবিতা শোনে। তুমি কি কোনোদিনও শুনেছ? এই কথাটা যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল অরিন্দমের ভেতরে। তুমি কি জানো না তুমি কার স্ত্রী? আমি আমি একটা নেতা, হ্যাঁ, আমার সম্মান মানে দলের সম্মান। অথচ অথচ তুমি। নীলা উঠে দাঁড়ালো, তার গলার স্বর ঠান্ডা অথচ ধারালো। সম্মান? তুমি কি কোনোদিন আমাকে সম্মান দিয়েছো? আমি তোমার জন্য শুধু পোস্টারে হাসা এক মুখ। বাস্তবে আমি অদৃশ্য। তোমার কাছে আমি মানুষই নই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। টেবিলের ওপর খোলা বই, আধপোড়া সিগারেট, সব যেন সাক্ষী হয়ে থাকলো এক ঝড়ের। অরিন্দম টেবিল চাপড়ে বলে উঠল, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করছো, আমাকে ঠকাচ্ছ তুমি, আমার মান সম্মান শেষ করে দিলে তুমি। তুমি সম্মানের নামে আমায় খাঁচায় বেঁধে রেখেছো। আমি শ্বাস নিতে চাই, ভালোবাসতে চাই। তুমি তুমি কখন আমাকে বোঝোনি? অরিন্দমের চোখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। সে ছুটে গেল আলমারির দিকে, দরজা খুলে বার করে আনলো লাইসেন্স করা রিভলভার। নীলা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর আতঙ্কে চিৎকার করে উঠল, অরিন্দম, এটা নামাও। তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু তখন আর অরিন্দমের ভেতর কোনো স্বাভাবিকতা অবশিষ্ট ছিল না। তার মস্তিষ্ক জুড়ে শুধু প্রতিশোধ, সন্দেহ আর অপমানের আগুন। সে কাঁপতে কাঁপতে রিভলভারটা নীলার দিকে তাক করলো। তুমি কি পাগল হয়ে গেছো? কয়েকটা মুহূর্ত কেটে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ঘরের ভেতর নিস্তব্ধতা। আর তারপরেই হঠাৎ ভেসে এলো রিভলভারের 3 বার ফায়ারিং এর আওয়াজ। 3টি গুলির শব্দ যেন পুরো শহর কাঁপিয়ে দিল। নীলা হোঁচট খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। বুক থেকে ফিনকি দিয়ে ছিটকে বেরোলো রক্ত। মেঝেতে ছোপ ছোপ লাল। তার চোখ তখনও খোলা, ঠোঁট সামান্য যেন কাঁপল, কিছু যেন বলতে চাইছে শেষ মুহূর্তে, কিন্তু শব্দ বেরোলো না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প নয়, আমাদের আজকের ঘটনা 1995 ঘটে যাওয়া একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, যেটা নাড়িয়ে দিয়েছিল সমস্ত দেশবাসীকে। 1995 সালের মাঝামাঝি ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে আমাদের আজকের গল্প তন্দুর কাণ্ড। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প তন্দুর কাণ্ড। কলকাতা, 90-এর দশক। শহর তখনও পুরোপুরি ঝকঝকে আধুনিক হয়নি, কিন্তু তার ভেতরকার উষ্ণতা, উত্তেজনা আর অস্থিরতা ছিল ছোঁয়া যায় এমন এক বাস্তবতা। চৌরঙ্গীর মোড় থেকে কলেজ স্ট্রিট, গড়িয়াহাট থেকে বেলঘরিয়া, যেদিকেই চোখ ফেরাও কোথাও না কোথাও মিছিল চলছে। দেওয়াল জুড়ে রাজনৈতিক স্লোগান লেখা, রঙে ভরা পোস্টার ঝুলছে। ছাত্র রাজনীতি তখনও তীব্র। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর, সিটি কলেজ, যে কোনো ক্যাম্পাসেই রাজনৈতিক তর্কে উত্তপ্ত হয়ে উঠত ক্যান্টিন। চা হাতে বসে কেউ বলছে, এই সরকার মানুষকে ঠকাচ্ছে, এবার পাল্টা জবাব দিতে হবে। আবার কেউ পাল্টা বলছে, বক্তৃতা দিলেই হবে না, লড়াইয়ের ময়দানে নামতে হবে। এই উত্তেজনাপূর্ণ সময়েই উত্থান হয় এক তরুণ ছাত্র নেতার, অরিন্দম সেন। অরিন্দম ছিলেন উত্তর কলকাতার এক সাধারণ পরিবারে জন্মানো ছেলে।
বাবা ছিলেন একজন সরকারি অফিসার, মা ছিলেন শিক্ষিকা। সংসার চলত কড়া শৃঙ্খলায়, কিন্তু সেই শৃঙ্খলার ভেতরে ছিল শিক্ষার মূল্যবোধ। ছোটবেলা থেকেই অরিন্দমের মধ্যে ছিল এক ধরনের জেদ, যদি কিছুতে মন দেয় সেটা সে শেষ পর্যন্ত করেই ছাড়ে। ক্লাসে সে সব সময় শিক্ষক শিক্ষিকার প্রিয়, বিতর্ক প্রতিযোগিতায় বারবার জেতা, রচনা পাঠে করতালির ঝড় অরিন্দমকে চেনার আলাদা দাগ তৈরি করেছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই রাজনীতির প্রতি তার আগ্রহ তীব্র হয়ে উঠল। ছোট মঞ্চ থেকে বড় মঞ্চে তার কণ্ঠস্বর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। যখন সে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করত, চারপাশের ভিড় স্তব্ধ হয়ে শুনত। একবার কলেজে এক সভায় সে বলেছিল, বন্ধুরা, আমরা যদি চুপ করে থাকি তাহলে অন্যায় চিরকাল চলবে। আমাদের কণ্ঠস্বরই একমাত্র অস্ত্র। আমরা যে লড়াই করছি সেটা শুধু ভোটের জন্য নয়, এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের সম্মান। এই কথা শুনে চারিদিক থেকে করতালির ঝড় ওঠে। সেই মুহূর্তেই বোঝা গিয়েছিল অরিন্দম সেন আলাদা। অল্প সময়ে সে হয়ে উঠল দলের ভরসা। প্রবীণ নেতারা তার বক্তৃতা শুনে একে অপরকে বলতেন, এই ছেলেটা একদিন অনেক দূরে যাবে। তার চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তা, লম্বা দেহ, তীক্ষ্ণ দৃষ্টি আর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। দলের ভেতরকার দৌড়ঝাঁপ, রাস্তার মিছিল, লাঠিচার্জ সবকিছুর মধ্যেই অরিন্দম ছিল অগ্রণী। ধীরে ধীরে সে কলকাতার রাজনীতির এক চেনা নাম হয়ে উঠল। পত্রিকায় তার ছবি ছাপা হতে লাগলো, সাংবাদিকরা সাক্ষাৎকার চাইত। তরুণ প্রজন্ম তাকে দেখতে শুরু করেছিল নতুন আশার প্রতীক হিসেবে। কিন্তু রাজনীতির ঝড়ঝাপটার বাইরে অরিন্দম ছিল ভিন্ন মানুষ। বাড়িতে ফিরলে সে মায়ের বানানো ভাত ডাল খেতে খেতে মায়ের সঙ্গে হাসি ঠাট্টা করত। বন্ধুদের সঙ্গে ময়দান চত্বরে বসে ঘন্টার পর ঘন্টা ভবিষ্যতের স্বপ্ন দেখত। তার এক ঘনিষ্ঠ বন্ধু একদিন বলেছিল, দেখিস, তুই একদিন খুব বড় মন্ত্রী হবি। অরিন্দম হেসে উত্তর দিয়েছিল, মন্ত্রী হব কি হব না জানি না, কিন্তু আমি চাই মানুষ আমায় মনে রাখুক। ক্ষমতা একদিন আসে, একদিন চলে যায়, কিন্তু মানুষ যদি আমাকে বিশ্বাস করে সেটাই আমার জয়। এই ভাবনায় তাকে আলাদা রাখত। কলকাতার সেই সময়ের চিত্রটা ছিল অন্যরকম। একদিকে গড়িয়াহাটের রঙিন বাজার, নিউ মার্কেটের ভিড়, অন্যদিকে ধর্মঘট, ট্রাম থেমে যাওয়া, পুলিশ রাজনীতির সংঘর্ষ। শহর যেন একসঙ্গে দুই বিপরীত রঙে রঙিন। এই দ্বন্দ্বময় শহরেই অরিন্দম তার অবস্থান স্থির করছিল। রাজনীতির মঞ্চে তার জয়ের পথে অনেক শত্রুও তৈরি হচ্ছিল, কিন্তু অরিন্দম ভয় পেত না। তার ভেতরে ছিল একটা অদ্ভুত বিশ্বাস, যে যুদ্ধ ন্যায়ের সেটাই শেষ পর্যন্ত লড়াই করতেই হবে। এই বিশ্বাসই একদিন তাকে নিয়ে আসবে অন্য এক জগতে, যেখানে রাজনীতির উত্তেজনার সঙ্গে মিশে যাবে ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ, ভালোবাসা আর অন্ধকার রহস্যের গল্প। শ্যামবাজারের পুরনো দোতলা বাড়ি, কলকাতার উত্তরভাগ। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু ভেতরে ঢুকলেই সরু গলি, সেখানেই একটা দোতলা সময়ের ধুলো জমা বাড়ি। দেওয়ালের রং খসে গেছে, ছাদের প্লাস্টার ফেটে জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে। ভেতরে উঠোন, যেখানে এখনো সন্ধ্যার বৌঝিরা দাঁড়িয়ে আড্ডা দেয়। উপরে বারান্দায় টাঙানো জামাকাপড় হাওয়ায় দুলে ওঠে। এই বাড়িরই দোতলায় থাকে নীলা রায়। বয়স 25-এর কোঠায়, কিন্তু চোখে যেন আরো পরিণত আলো। নীলার জন্ম হয়েছিল মধ্যবিত্ত পরিবারের টানাটানির মধ্যে।
বাবা সুশান্ত রায় একসময় বউবাজারে কাপড়ের দোকান চালাতেন, কিন্তু বাজার ভেঙে পড়ায় এখন ব্যবসা খারাপ। মা অঞ্জলি রায় ছিলেন শান্ত স্বভাবের, ভীষণ সঙ্গীতপ্রেমী, গলা দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন। শৈশবে নীলা দেখেছে সংসারের অভাব অনটন, তবুও মায়ের গান, বাবার বইয়ের আলমারি তাকে অন্য এক জগতে নিয়ে যেত। রাতের বেলায় জানলার ফাঁক দিয়ে রাস্তার আলো পড়ে তার পড়ার বইয়ের পাতায়। নীলা মগ্ন হয়ে যেত কল্পনায়। বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠলেও নীলা ভেতরে ভেতরে ছিল একরোখা। অন্যরা পুতুল সাজাতো, সে তখন গল্প লিখে ফেলত খাতায় খাতায়। পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক অভিনয় করত, গান গাইত। লোকজন বলতো সুশান্তবাবুর মেয়ে কিন্তু দারুণ সাহসী, মেয়েদের মধ্যে এমন খোলামেলা স্বভাব সচরাচর নাকি দেখাই যায় না। নীলা পরে ভর্তি হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে। সেখানেই তার ভিতরে স্বাধীন চেতা সত্তা আরও জেগে উঠল। অধ্যাপকের আলোচনা, মুক্তি চিন্তার পরিবেশ সবকিছু তাকে ভীষণ নাড়া দিল। সে যোগ দিল ছাত্র আন্দোলনেও, তবে রাজনীতির জন্য নয়, সমাজের অসঙ্গতি নিয়ে প্রতিবাদ করতে। বন্ধুরা দেখত নীলা একদিকে ক্লাসে শেক্সপিয়ার কিডস পড়ছে, অন্যদিকে কলেজ চত্বরে মাইক হাতে নারীর নিরাপত্তা নিয়ে বক্তৃতা করছে। নীলার একটাই স্বপ্ন ছিল, কলমের মাধ্যমে সত্যকে প্রকাশ করা। সে লিখতে শুরু করলো ছোট পত্রিকায়, কলেজ ম্যাগাজিনে। তার লেখা সরাসরি নিঃসংকোচ। একদিন এক সিনিয়র তাকে বলেছিল, তুই যদি সাংবাদিক হোস, রাজনীতিবিদরা তোর নাম শুনলেই কাঁপবে। পরে একটি বিজ্ঞাপন সংস্থায় সে চাকরি পেল। পার্ক স্ট্রিটের ঝকমকে অফিস, কাঁচের দেওয়াল, ব্যস্ত কর্মীরা, সবকিছুই নতুন, সবকিছুই চ্যালেঞ্জিং। নীলা খুব দ্রুত নিজের মেধা দিয়ে জায়গা করে নিল। বাড়িতে অবশ্য পরিস্থিতি আলাদা। বাবা চেয়েছিলেন মেয়ে যেন তাড়াতাড়ি ভালো ঘরে বিয়ে করে। তিনি ভাবতেন, একজন মেয়ের আসল নিরাপত্তা তো সংসারেই। কিন্তু মা অন্যরকম ছিলেন। তিনি একদিন নীলাকে বলেছিলেন, শোন মা, তুই যা করতে চাস সেটা কর, সংসার করবি কিনা সেটা তোকে কেউ চাপিয়ে দিতে পারে না। মনে রাখিস, মেয়ে বলে কারোর কাছে মাথা নত করবি না। এই কথাগুলো নীলার জীবনে যেন মন্ত্র হয়ে গিয়েছিল। নীলা ছিল প্রাণবন্ত, হাসি খুশি। পার্ক স্ট্রিটের কফি শপে বন্ধুদের সঙ্গে আড্ডা জমাতো, আবার কলেজ বন্ধুদের নিয়ে কলেজ স্কোয়ারে বসে গভীর আলোচনায় হারিয়েও যেত। সে কখনোই কেবল অন্যের ছায়ায় বাঁচতে চাইত না, বরং চেয়েছিল নিজের আলোয় জ্বলতে। তবুও ভেতরে ভেতরে সে খুঁজছিল এমন একজন মানুষ যে তার স্বাধীনতাকে দমিয়ে দেবে না, বরং তাকে বোঝাবে, পাশে দাঁড়াবে। ঠিক তখনই ভাগ্যের খেলায় তার জীবনে আসতে চলেছে অরিন্দম সেন, যে মানুষ একদিন তাকে ভীষণ ভালোবাসবে। অদ্ভুতভাবে দুজনের পৃথিবী এতটাই ভিন্ন যে একজন রাজনীতির মঞ্চ থেকে উঠে আসা, আর অন্যজন বিজ্ঞাপন দুনিয়ার ঝকঝকে জগতে। তবুও দুজনের পথ অচিরেই এক হবে, আর সেই মিলনই হবে আগুনের স্ফুলিঙ্গ। কলকাতার পার্ক স্ট্রিটে শীতের সন্ধ্যা। চারিদিকে আলো ঝলমল করছে। রেস্তোরাঁয় নিয়ন বোর্ড, রাস্তার গাছের মাথায় সাজানো আলোর মালা, রাস্তার ভিড়, ট্রামের ঘণ্টা, ট্যাঙ্কির হর্ন আর রাস্তার শিল্পীদের স্যাক্সোফোনে বাজতে থাকা সুর মিলে যেন এক অন্যই দুনিয়া তৈরি করেছে। নীলা সেদিন অফিসের মিটিং শেষে বেরিয়েছে, হাতে ফাইলের ব্যাগ, চোখে খানিক ক্লান্তি, কিন্তু ঠোঁটে সেই চেনা হাসি। সহকর্মীরা একসঙ্গে ডিনারে যাওয়ার প্রস্তাব দিলেও সে বলেছিল, না,
আজ বাড়ি ফিরব, অনেকদিন মায়ের সঙ্গে ঠিকমতো কথা হয়নি। সে হেঁটে যাচ্ছিল ফ্লুরোসেন্ট আলোয় ভরা ফুড স্টলের পাশ দিয়ে। গরম কাবাবের গন্ধ বাতাসে ভেসে আসছিল। ঠিক তখনই রাস্তায় হঠাৎ হইচই উঠল। একটা ভাঙচুর চলছিল পাশের মোড়ে। পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার টানাটানি, ধাক্কাধাক্কি। সবার মধ্যে দাঁড়িয়ে একজন লম্বা চওড়া চেহারার মানুষ স্পষ্ট নির্দেশ দিচ্ছে, পুলিশ আসছে, সবাই গুটিয়ে নে, কাউকে মারধর করবি না, বুঝেছিস? তার গলায় অদ্ভুত দৃঢ়তা, চোখে আগুনের ঝলক। লোকটা আর কেউই নয়, অরিন্দম সেন। কলেজ রাজনীতির মঞ্চ থেকে উঠে আসা, এখন দ্রুত জনপ্রিয়তা পাওয়া একজন তরুণ নেতা। সে সাদা পাঞ্জাবি ধুতি পরে আছে, কাঁধে একটা খয়েরি ব্যাগ। ভিড়ের মধ্যেও তার উপস্থিতি যেন আলাদা হয়ে ওঠে। নীলা প্রথমে কৌতূহলী হয়ে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ অরিন্দমের দৃষ্টি তার দিকে গেল। এক মুহূর্তের জন্য চারপাশের হইচই যেন থেমে গেল। নীলার চোখে অবাক বিস্ময়। কে এই মানুষ? অরিন্দমের চোখে প্রশ্ন, এই মেয়েটা এখানে কি করছে? হঠাৎই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি পড়ল। একজন ছিটকে এসে নীলার দিকে ধাক্কা দিল। ব্যাগটা পড়ে গেল। ফাইলের কাগজ চারিদিকে ছড়িয়ে গেল। অরিন্দম এক ঝটকায় এগিয়ে এসে তাকে সামলে নিল। কাগজগুলো কুড়োতে কুড়োতে বলল, এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, আহত হয়ে যেতে পারেন। নীলা একটু বিরক্ত গলায় বলল, ধন্যবাদ, কিন্তু আমি ভিড় দেখতে আসিনি, হঠাৎই পড়ে গেলাম। অরিন্দম তখন একটু হাসল, আর সেই হাসি ছিল আত্মবিশ্বাসী, আবার কোথাও যেন উষ্ণ। ভিড় ছুটে গেলে দুজন একসঙ্গে দাঁড়িয়ে রইল। অরিন্দম হাত বাড়িয়ে দিল, হাই, আমি অরিন্দম সেন। নীলা দ্বিধা নিয়ে হাত মেলাল। নীলা রায়। আপনি সাংবাদিক? না, বিজ্ঞাপন সংস্থায় কাজ করি, তবে লেখালেখি করি মাঝে মাঝে। অরিন্দম এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। লেখালেখি করেন? শহরকে বদলানোর শক্তি এই কলমেই আছে। আমাদের মতো রাজনীতিবিদদের থেকে অনেক বেশিই আছে। নীলা অবাক হয়ে গেল। এত শক্তিশালী চেহারার একজন মানুষ এমন কথা বলবে সেটা সে ভাবেনি। কথা কয়েক মিনিটের বেশি হয়নি, কিন্তু দুজনের ভেতরেই যেন অদ্ভুত স্রোত বইতে লাগলো। নীলার মনে হচ্ছিল এমন এক মানুষ আগে দেখিনি। অরিন্দমের মনে হচ্ছিল এই মেয়েটি অন্যদের মতো নয়, চোখে আলাদা দীপ্তি আছে। রাস্তার আলো, ট্রামের শব্দ, দূরের স্যাক্সোফোন, সব মিলিয়ে সেই মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য হয়ে রইল তাদের মনে। অরিন্দম বলল, আচ্ছা, এই শহরকে বদলানোর লড়াইয়ে আমি আছি, কিন্তু আপনার মতো মানুষের উপস্থিতি থাকলে লড়াইটা বেশ পূর্ণ হবে। যদি কোনোদিনও কথা বলতে ইচ্ছে করেন, খুঁজে নেবেন আমাকে। নীলা কিছু বলল না, শুধু হালকা হাসল। অটোতে উঠে চলে গেল। জানলা দিয়ে একবার পিছনে তাকাল। অরিন্দম তখনও দাঁড়িয়ে আছে, চোখে যেন অদৃশ্য প্রতিজ্ঞা। সেদিনের দেখা আর 5টা দৈনন্দিন ঘটনার মতোই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, ওই কয়েক মিনিটেই একটা বীজ রোপণ হয়ে গেল, যেটা ধীরে ধীরে জন্ম দেবে প্রেমের। কলকাতার আকাশে তখন বসন্তের হাওয়া। কলেজ স্ট্রিটের বইপাড়ায় রোদ ছায়ার খেলা চলছে। ফুটপাথের ওপর গাদা গাদা বই, কাগজের গন্ধ, চায়ের ভাঁড়ের ধোঁয়া, এই সব কিছুর মধ্যেই অরিন্দম আর নীলার প্রথম দেখা যেন অদ্ভুত এক কাকতালীয় ঘটনা হয়ে দাঁড়ায়। প্রথম আলাপেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের অদৃশ্য আকর্ষণ, যা দিনে দিনে আরো ঘনীভূত হতে লাগল। শুরুটা হয়েছিল কেবল বইয়ের আলোচনা দিয়ে। নীলা বলেছিল, তুমি কি শুধু রাজনৈতিক ইতিহাস পড়ো?
প্রেমের কাহিনীগুলো তোমার কাছে একেবারেই অচেনা। আমার কাছে রাজনীতি মানেই জীবন, তার মধ্যেই প্রেমও আছে, বুঝলে? সংগ্রামও আছে। কথা যেন থেমে যেতে চাইছিল না। এরপর থেকে তারা হঠাৎ করেই বারবার একে অপরের সামনে পড়ে যেতে লাগলো। কখনো কফি হাউসের গরম গরম কফির কাপে, কখনো আবার বইমেলার ভিড়ে। এইভাবেই একদিন গড়িয়াহাটের এক ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে দুজনের সম্পর্ক যেন নতুন মাত্রা পেল। অরিন্দম ঝাল ফুচকায় দম আটকে কাশতে কাশতে হেসে ফেলেছিল। নীলা তাকে খুনসুটি করে বলল, ঝাল ফুচকা যদি সামলাতে না পারো, তবে রাজনীতির আগুন কিভাবে সামলাবে? তুমি বাসে থাকলে আগুনও ফুল হয়ে যাবে। সেই মুহূর্তেই নীলা বুঝতে পারল, এই মানুষটা কেবল রাজনীতির জন্য জন্মায়নি, ওর ভেতরে আছে এক অদ্ভুত কোমলতা। দিনের পর দিন তাদের আলাপ চলতে লাগল। রবীন্দ্র সদনের সিঁড়িতে বসে নীলা তার লেখা কবিতা পড়ে শোনাত। অরিন্দম চুপচাপ শুনে বলতো, তোমার কবিতার মধ্যে আমি নিজের লড়াইয়ের প্রতিচ্ছবি দেখি। হয়তো একদিন তোমার কলমই আমার সবচেয়ে বড় অস্ত্র হবে। প্রেমের আবেশ ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। শহরের ভিড়ের মধ্যে, ভিক্টোরিয়ার সবুজ মাঠে দুজনের হাঁটাহাঁটিতে, শীতের কুয়াশার ভেতরে একসঙ্গে চা খাওয়াতে, কলকাতা যেন সাক্ষী হয়ে থাকলো তাদের সম্পর্কের বিকাশের। এভাবেই অরিন্দম আর নীলা একে অপরকে ভালোবেসে ফেলার সিদ্ধান্ত নিল। সংসারের স্বপ্ন দেখতে শুরু করলো তারা। বিয়ে হলো ধুমধাম করে। রাজনৈতিক মহল থেকে শুরু করে সাহিত্যিক বন্ধুরা সকলের উপস্থিতিতে বিয়ের আসর জমে উঠল। নীলার লাল শাড়িতে সিঁদুরদানের সেই মুহূর্তে অরিন্দমের মনে হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় জয় আজ এই মেয়েটাকে পাওয়া। আর নীলা ভাবছিল, রাজনীতির ঝড়ঝাপটার মাঝেও যদি এই মানুষটা তাকে আঁকড়ে ধরে রাখতে পারে, তবে ওর জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। প্রথম কিছু মাস ছিল মধুর। ছোট ছোট সংসারী খুনসুটি, কাজের ব্যস্ততার ফাঁকে সিনেমা দেখা, ছাদে দাঁড়িয়ে একসঙ্গে বৃষ্টিতে ভিজে যাওয়া, সবকিছুতেই অদ্ভুত আনন্দ ছিল। নীলা সংসার সামলাত আর অরিন্দম লড়াই করত রাজনীতির ময়দানে। কিন্তু সময় যত এগোতে লাগলো, রাজনীতির জটিলতায় অরিন্দম দিনরাত ব্যস্ত হয়ে উঠল। নীলার মনে মাঝে মাঝে ক্ষীণ অভিমান জমে উঠত। তবুও তখনও সে বিশ্বাস করত এই সম্পর্ক অটুট। তবে এই সুখ দুঃখ মেশানো সংসারী জীবনের মাঝেই অদৃশ্যভাবে বোনা হচ্ছিল সেই অশান্তির বীজ, যা একদিন তাদের সম্পর্ককে ধ্বংসের মুখে ঠেলে দেবে। বিয়ের পর অরিন্দম আর নীলা যখন উত্তর কলকাতার পুরনো ভাড়া বাড়িতে উঠল, তখন তাদের হাতে তেমন কিছুই ছিল না। বাড়িটার দরজা জানলায় পুরনো কাঠের গন্ধ, লাল টালির ছাদে বছরের পর বছর বৃষ্টির দাগ। বারান্দায় দাঁড়ালে সামনেই ভিড় করা পাড়ার চায়ের দোকান পরিষ্কার দেখা যায়। তবুও সেই ছোট্ট ঘরদোরে নীলা যেন নিজের মতো করে সাজিয়ে ফেলল সংসারটা। রংচঙে পর্দা ঝুলিয়ে দিল, জানলার ধারে টবে মানি প্ল্যান্ট আর ক্যাকটাস বসালো, আর শোবার ঘরে এক কোণে ছোট্ট বইয়ের তাক দাঁড় করালো। প্রথম কয়েক মাসের জীবনটা যেন রূপকথার মতো। নীলা সকালে ঘুম থেকে উঠে হাতের কাজ সেরে অরিন্দমের জন্য এক কাপ গরম চা করে আনত। অরিন্দম তখন অর্ধেক ঘুম চোখে সংবাদপত্র মেলে ধরত, আর প্রতিদিন নতুন নতুন খবর পড়ে কখনো উত্তেজিত হতো, কখনো ক্ষুব্ধ। নীলা খুনসুটি করে বলতো, তোমার মুখের ভাঁজগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, এত রাগ করো কেন? অরিন্দম চশমার ফাঁক দিয়ে তাকিয়ে হেসে বলতো, তুমি আছো বলেই তো এসব ভাঁজও সহনীয় হয়ে উঠেছে।
রাতের দিকে ছাদের ওপর দুজনে পাশাপাশি বসে আকাশ দেখত। কলকাতার কোলাহল তখনও থামত না, তবুও ওই দুজনের কাছে মনে হতো পৃথিবী যেন তাদের জন্য কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে আছে। কখনো হঠাৎ মেঘ গর্জে বৃষ্টি নামত, নীলা ভিজে যেত ইচ্ছে করেই, আর অরিন্দম বিরক্ত মুখে বলতো, আরে সর্দি লাগবে তো। তোমার সঙ্গে থাকলে জ্বরও কবিতা হয়ে যায়। শীতকালে রবিবারের দুপুরে রোদ পোহাতে পোহাতে তারা গল্প করত। নীলা তার শৈশবের কাহিনী শোনাতো, কিভাবে স্কুলে সে গোপনে কবিতা লিখত কিংবা মায়ের আঁচল ধরে পাড়ার যাত্রা দেখতে যেত। অরিন্দম মুগ্ধ হয়ে শুনত, মাঝে মাঝে বলতো, তোমার জীবনও একদিন আমার এই রাজনীতির মতোই সংগ্রামের গল্প হয়ে উঠবে। ছোট ছোট উপলক্ষগুলোও তাদের কাছে ছিল উৎসব। পাড়ার দুর্গাপুজোয় তারা একসাথে প্যান্ডেল হপিং করত, ভিড় ঠেলে খিচুড়ি প্রসাদ খেত। কালী পুজোর রাতে ছাদে দাঁড়িয়ে আতশবাজি দেখত। নতুন বছরে নিউ মার্কেটে গিয়ে দুজনে মিলে শাড়ি আর শার্ট কিনত। একবার নীলা অভিমান করে বলেছিল, আমার জন্য এত সস্তা শাড়ি কেন কিনছো? আমি কি দামি কিছু পাওয়ার যোগ্য নই? আমার কাছে সবচেয়ে দামি জিনিস তুমি। কাপড়ের দাম নিয়ে সেটা মাপা যায় না। এইসব মুহূর্তে তারা যেন ভুলেই যেত বাইরের অশান্ত পৃথিবীকে। তবে এই সুখের সংসারের আড়ালে ছিল রাজনীতির চাপ। দিনের পর দিন অরিন্দমকে সভা মিছিল বৈঠকে ছুটতে হতো। মাঝরাতে ফোন বেজে উঠত, কখনো দলের কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ, কখনো আবার কোথাও গন্ডগোল। নীলা চুপচাপ তাকিয়ে থাকত, কিন্তু ভেতরে ভেতরে তার মনে হতো, সে কি তবে ধীরে ধীরে স্বামীর জীবনে গৌণ হয়ে পড়ছে? একদিন রাতে নীলা স্পষ্ট করে বলেছিল, তুমি তো এখন আর আমাকে সময়ই দাও না। আমি সারাদিন অপেক্ষা করি, তুমি আসবে, কিন্তু তোমার মন তো পড়ে থাকে খালি সভা আর স্লোগানে। আমি কোথায় থাকি তোমার জীবনে? অরিন্দম ক্লান্ত গলায় জবাব দিয়েছিল, তুমি বুঝবে না নীলা, এই লড়াই শুধু আমার নয়, হাজার মানুষের। সেদিন নীলা কিছুই বলেনি, শুধু জানলার ধারে দাঁড়িয়ে ভিজে রাস্তাটার দিকে তাকিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, ভেতরে নীরবতা। নীলা বুঝেছিল এই সুখের সংসারে অদৃশ্যভাবে ঢুকে পড়েছে এক অশান্তির ছায়া, যা ধীরে ধীরে তাদের সম্পর্কের ভিত কাঁপিয়ে তুলছে। সেই রাতের পর থেকে নীলা আর আগের মতো ছিল না। অরিন্দম দেরি করে ফিরলে সে আর অভিমান করে প্রশ্ন করত না, চুপচাপ রান্নাঘরে ঢুকে বাসন মাজত। কখনো আবার বারান্দার গ্রিলে হেলান দিয়ে পাড়ার রাস্তা দেখত, যেখানে কাকভোর থেকে দিন গড়িয়ে রাত পর্যন্ত মানুষ যাতায়াত করছে। সেই ভিড়ের মধ্যে হঠাৎ যেন নিজেকে অচেনা মনে হতো নীলার। অরিন্দম রাজনীতির কাজে এতটাই ডুবে গিয়েছিল যে সংসারের দিকে নজর দেওয়ার সময়ই তার থাকতো না। কখনো মিছিলে গুলি চলছে, কখনো প্রতিদ্বন্দ্বী দলের হামলা, আবার কখনো দলীয় বৈঠকের অন্তহীন টানাপোড়েন। এই সব কিছু সামলাতে গিয়ে তার চোখের তলায় কালো দাগ ক্রমেই গভীর হচ্ছিল। নীলা মাঝে মাঝে বলতো, তুমি কি জানো, আমি আজ সারাদিন কারোর সাথে কথা বলিনি। এত লোকের নেতা তুমি, অথচ নিজের স্ত্রীর খবর রাখো না। তুমি বুঝতে চাও না নীলা, আমার দায়িত্ব অনেক বড়। তোমার এই অভিযোগগুলো আমাকে শুধু দুর্বল করে দেয়। এইসব ঝগড়ার পরে নীলা রাতের খাওয়ার টেবিলে চুপচাপ বসে থাকত। থালার ভাত ঠান্ডা হয়ে যেত, অথচ দুজনের চোখ একবারও একে অপরের সঙ্গে মিলত না। ধীরে ধীরে অবিশ্বাস ঢুকে পড়ল সম্পর্কের ভেতরে। নীলার সন্দেহ হতো, অরিন্দম কি সত্যিই কেবল রাজনীতির জন্যই এত ব্যস্ত, নাকি অন্য কারোর সঙ্গে এসে সময় কাটাচ্ছে। কখনো সে দেখত
অরিন্দম ফোনে কারোর সঙ্গে নিচু গলায় কথা বলছে, আবার ফোন রেখে দেওয়ার পর হঠাৎ চুপ হয়ে যাচ্ছে। নীলা প্রশ্ন করলে অরিন্দম খেপে উঠত। আমাকে জেরা করো না নীলা, আমার জীবনের সবকিছু কি তোমাকে জানতে হবে? নীলার বুকের ভেতর সেই উত্তর কাঁটার মতো বিঁধে থাকত। সে আর কথা বলতো না, শুধু নীরবে সমস্তটা সহ্য করত। একই সময়ে অরিন্দমের মনেও সন্দেহের বীজ অঙ্কুরিত হচ্ছিল। নীলার স্বাধীনচেতা স্বভাব, তার বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা, কবিতা পাঠের আসরে যাওয়া, এসব নিয়ে তার মনে হতো হয়তো নীলা তাকে এড়িয়ে অন্য জগতে ডুবে যাচ্ছে। একদিন রাগের মাথায় সে বলে ফেলেছিল, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই কবিতা পড়া, অনুষ্ঠানে যাওয়া, এইসব অজুহাতের আড়ালে তোমার অন্য কারোর সঙ্গে দেখা হয়, তাই না? হ্যাঁ? নীলা সেটা শোনা মাত্রই বিস্ফারিত হয়েছিল। তুমি আমার ভালোবাসাকেও সন্দেহ করতে শিখে গেছো অরিন্দম। তবে হয়তো তোমার সঙ্গে আমার এই সংসারের কোনো মানেই হয় না। তাদের ঘরে একসময় যে হাসি আনন্দের স্রোত বয়ে যেত, সেখানে এক জমাট নীরবতা নেমে এসেছে। বাইরের লোকজনের চোখে তারা এখনো সুখী দম্পতি। কালী পুজোর রাতে একসঙ্গে প্রদীপ জ্বালাচ্ছে, দুর্গাপুজোর অষ্টমীতে মণ্ডপে যাচ্ছে, তার হাত ধরে। কিন্তু ঘরের ভেতরে সেই বন্ধন ইতিমধ্যেই ফেটে যেতে শুরু করেছে। অরিন্দম আর নীলা এখন পুরনো বাড়ি ছেড়ে পার্ক স্ট্রিটে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে। নীলার চোখে চোখ রেখে কথা বলার সাহস অরিন্দমের হচ্ছিল না। নীলা প্রতিদিন নতুন নতুন কবিতা লিখত, কিন্তু সেগুলো আর অরিন্দমকে শোনাতো না। তাদের মধ্যে তৈরি হওয়া অদৃশ্য দেওয়াল দুজনকেই দূরে সরিয়ে দিচ্ছিল। এমনই এক রাত যখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, নীলা বারান্দায় দাঁড়িয়েছিল আর অরিন্দম কাগজ কলম নিয়ে কোনো দলের রিপোর্ট লিখছিল। হঠাৎ নীলা ফিসফিস করে বলল, আমরা কি সত্যি সুখী? অরিন্দম কোনো উত্তর দিল না, শুধু কলমের খসখসানি চলতে লাগলো। আর সেই মুহূর্তেই নীলা বুঝে গেল তাদের ভালোবাসার গল্পের ভেতরে ভয়ঙ্কর ফাটল তৈরি হয়ে গেছে। শীতের সকাল, জানলার কাছে শিশির জমেছে। নীলা রান্নাঘরে দাঁড়িয়ে অল্প আঁচে দুধ গরম করছে, অথচ তার চোখের পাতা ফোলা। সারা রাত ঘুম হয়নি। অরিন্দম বিছানায় শুয়ে আছে, সারা শরীরে ক্লান্তির ছাপ। সে যেন জেনে শুনে চুপ করে আছে। নীলা যেন আর কিছুই না বলে। একদিন দুপুরে নীলা অরিন্দমকে বলল, আজ সন্ধ্যাটা আমরা একসাথে কাটাই প্লিজ। অনেকদিন হলো কোথাও বেরোনো হয়নি। অরিন্দম তখন ফোনে ব্যস্ত, কারোর সঙ্গে উত্তপ্ত গলায় আলোচনা করছে। ফোন নামিয়ে বিরক্ত স্বরে বলল, তুমি জানো না আজ আমাদের একটা বড় মিছিল আছে, আর আমি যদি না যাই সমস্তটাই ভেস্তে যাবে, সেটা কি তুমি জানো না? নীলা চুপচাপ থেমে গেল, অথচ ভেতরে ভেতরে একটা চাপা আগুন জ্বলে উঠল। আবার কখনো নীলা কারোর সঙ্গে কবিতার আসরে যাবে বলে তৈরি হলে অরিন্দম সন্দেহ ভরা চোখে ডাকত, নীলা, তুমি কি সত্যিই কবিতা পাঠ করতে যাচ্ছ, নাকি অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছ? তুমি কি এতটাই আমাকে অবিশ্বাস করতে শিখেছ অরিন্দম? পাশের পাড়া প্রতিবেশীরাও টের পেতে শুরু করল। আগে তারা দুজনকে সবসময় হাত ধরাধরি করে বেরোতে দেখত, এখন দেখে দুজন আলাদা আলাদা। একজন জানলার ধারে দাঁড়িয়ে, আর একজন সিগারেট হাতে রাস্তা মাপছে। গৃহস্থলীর ছোট ছোট কানাঘুষো পাড়ার আলোচনার মূল কেন্দ্র হয়ে উঠল। তাদের মধ্যে দূরত্ব এমন জায়গায় পৌঁছেছিল যে একসময় মনে হচ্ছিল কোনো একটা বিস্ফোরণ ঘটবেই। শহর কলকাতার ভিড়ভাট্টা, ধোঁয়া, গাড়ি হর্নের মধ্য দিয়ে এক অন্য জগৎ লুকিয়েছিল। কবিতার আসর, গানের সন্ধ্যা, সাহিত্যিক আড্ডা। সেখানে নীলা যেন তার জীবনের অক্সিজেন খুঁজে পেয়েছিল। সেই আড্ডায় প্রথম পরিচয় সৌরভ দত্তের সঙ্গে। বয়সে ছোট, তবে
মেধায়, সংবেদনশীলতায় যেন অনেক পরিণত। গলায় সবসময় একটা খাতার ব্যাগ ঝুলানো। তার চোখে এক অদ্ভুত মায়া ছিল, যা কাউকে খুব সহজেই টেনে নিত। নীলার কবিতা শোনার সময় সৌরভের দৃষ্টি কখনো এক মুহূর্তের জন্যেও সরে যেত না। আসরের পর সৌরভ এগিয়ে এসে বলেছিল, আপনার কণ্ঠে কবিতা যেন অন্য মানে পায়। আমি বহুদিন ধরে লিখছি, কিন্তু আপনার মতো ভরাট উচ্চারণে শোনার সাহস হয়নি। প্রথমে নীলা শুধু সৌজন্যের হাসি দিয়েছিল, কিন্তু সেই দিন থেকেই দুজনের আলাপ আরো গভীর হলো। একদিন সৌরভ তাকে নিজের লেখা কিছু কবিতা পাঠালো। আপনি যদি একটু পড়ে বলেন কেমন হয়। নীলা পড়তে গিয়ে থমকে গেল। কবিতাগুলোতে ভালোবাসা, তীব্র আকাঙ্ক্ষা আর এক অদ্ভুত যন্ত্রণার সুর লুকিয়েছিল। সে জানল সৌরভ হয়তো নিঃসঙ্গ, হয়তো ভেতরে ভেতরে ভেঙে যাওয়া মানুষ, আর সেই ভাঙনের মধ্যেই জন্ম নিচ্ছে শিল্প। ক্রমে দেখা হওয়ার অজুহাত বাড়তে লাগলো। কখনো কলেজ স্ট্রিটের কফি হাউসে, কখনো রবীন্দ্র সদনের সিঁড়িতে বসে, কখনো আবার গঙ্গার ধারে। এক বিকেলে সৌরভ হঠাৎ বলে উঠেছিল, নীলা, জানেন তো, আপনার চোখের ভেতর এক অদ্ভুত শূন্যতা দেখি, যেন আপনি প্রতিদিন কারো কাছে কিছু বলতে চান, অথচ পারেন। নীলা এটা শুনে চমকে উঠেছিল। এই কথাটা অরিন্দম কোনোদিনও বলেনি। ও শুধু প্রশ্ন করেছে, সন্দেহ করেছে, অভিযোগ করেছে, অথচ সৌরভ এক মুহূর্তেই বুঝে ফেলল তার নিঃশব্দ কষ্ট। সেই মুহূর্তেই নীলার ভেতরে জমে থাকা দেওয়ালটা ভাঙতে শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যেই সম্পর্কটা কবিতার বাইরে চলে গেল। হালকা হাসি, কবিতা পাঠ, তারপর দীর্ঘ নীরবতা, তারপর অকারণ চোখের দৃষ্টি, সবকিছুই যেন তাদের টেনে নিয়ে যাচ্ছিল অন্য এক সম্পর্কে। নীলা রাতে বাড়ি ফিরে ফোনে সৌরভের সঙ্গে কথা বলতো। অরিন্দম তখন হয়তো সভা থেকে ফিরছে, স্লোগানের উত্তেজনা নিয়ে, কিন্তু নীলার কণ্ঠ তখন অন্য কারোর জন্য কাঁপছে। এক রাতে সৌরভ মেসেজ করল, আগামীকাল গঙ্গার ধারে আসবেন? নতুন কবিতাটা শুধু আপনাকেই আগে শোনাতে চাই। নীলার বুক ধক করে উঠল। অরিন্দমকে না জানিয়ে সে পরের দিন বিকেলে গঙ্গার ঘাটে গেল। শীতের হাওয়া বইছিল। সৌরভ কবিতা পড়ল একজন নারীর জন্য, যার হাসি তার জীবন আলোকিত করছে। নীলার চোখ ভিজে উঠেছিল। সে জানত এই সম্পর্ক সমাজের চোখে নিষিদ্ধ, তবুও তার ভেতরে শূন্যতা পূরণ হচ্ছিল। কিন্তু সুখের এই গোপন স্রোত বেশি দিন লুকিয়ে থাকল না। অরিন্দম প্রথমে ছোট ছোট আচরণে সন্দেহ করতে শুরু করল। নীলা কেন হঠাৎ বাইরে যেতে চাইছে, কেন অচেনা নাম্বারে ফোন আসছে, কেন রাতে এত মেসেজ। কলেজ স্ট্রিটের কফি হাউস, কাঠের টেবিলে কালচে দাগ, দেওয়ালে ধুলো জমা পোস্টার, চারপাশে ধোয়ার কুণ্ডলি। সেদিন নীলা প্রথমবার সৌরভের সঙ্গে লম্বা আড্ডায় বসেছিল। সৌরভ বলছিল তার কবিতার প্রেরণা আসে শহরের গলিপথ থেকে, সাধারণ মানুষের কষ্ট থেকে। তার গলার স্বর মায়ামাখা, চোখের ভেতরে এক গম্ভীর অন্ধকার। নীলা শুনছিল, তার মনে হচ্ছিল এতদিন পর কেউ যেন তার ভেতরের শূন্যতাকে স্পর্শ করছে। তাদের দেখা সাক্ষাৎ শুরু হলো গোপনে। কারো সঙ্গে চা খেতে যাওয়া, কবিতার বই আদান প্রদান, সবকিছুর আড়ালে তৈরি হচ্ছিল এক নিষিদ্ধ আকর্ষণ। গঙ্গার ঘাট, শীতের হাওয়া বইছে, জলে ঢেউ খেলছে। সৌরভ নীলার দিকে তাকিয়ে কবিতা পড়ছিল। তুমি যদি আসো, আমি আবার বাঁচতে পারি। নীলার চোখে জল এসে গেল। সে কখনো কাউকে বলেনি তার কতটা একা লাগে,
কতটা অবহেলিত বোধ করে। অরিন্দমের কাছে সে কেবল একজন স্ত্রী, সংসারের অঙ্গ, কিন্তু সৌরভ তাকে দেখছিল একজন মানুষ হিসেবে। সেদিন তাদের হাত ছুঁয়ে গিয়েছিল অজান্তেই। সেই স্পর্শে এক অদ্ভুত কাঁপন নেমে এলো নীলার শরীরে। সে জানত এটা বিপজ্জনক, তবুও যেন নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে। এদিকে অরিন্দম খেয়াল করতে শুরু করলো নীলা আগের মতো নেই। কবিতার আসরের অজুহাত, হঠাৎ হঠাৎ বাইরে যাওয়া, ফোনে লুকিয়ে কথা বলা, সবকিছুই তাকে সন্দেহে ভরিয়ে তুলল। এক রাতে অরিন্দম ফিরে দেখে নীলা জানলার ধারে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার কণ্ঠে অদ্ভুত কোমলতা, যা সে বহুদিন শোনেনি। অরিন্দম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে তার আগুন জ্বলে উঠল। পরের দিন সকালে সে জিজ্ঞাসা করলো, কার সঙ্গে অত রাতে কথা বলছিলে? নীলা ঠান্ডা গলায় উত্তর দিল, কবিতার বন্ধুদের সাথে। তুমি তো জানো। অরিন্দম তখন চুপ করে রইল, কিন্তু তার চোখে সন্দেহ আরো গভীর হলো। একদিন সন্ধ্যায় অরিন্দম হঠাৎ নীলার ফোন হাতে পেয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটা মেসেজ। তোমার কণ্ঠে কবিতা শুনতে পেলে বেঁচে থাকার মানে খুঁজি না। অরিন্দমের মাথায় যেন বাজ পড়ে গেল। সে চিৎকার করে উঠল, এ সৌরভটাকে কেন তোমার জীবনে এত জায়গা নিচ্ছে? হ্যাঁ? নীলা প্রথমে চুপ করে থাকলো, তারপর হঠাৎ ভেঙে পড়ল। কারণ সে অন্তত আমাকে বোঝে। অরিন্দম, তুমি কোনোদিনও বুঝেছ আমাকে? আমি কি চাই? আমি কি শুধু তোমার রাজনৈতিক ছবির সাজসজ্জা? অরিন্দম ক্ষিপ্ত হয়ে টেবিলে রাখা গ্লাস আছাড় মারল। টুকরো কাঁচ ছড়িয়ে পড়ল মেঝেতে। তার কণ্ঠে হুমকি, এই শোনো শোনো শোনো, আজ থেকে এই সৌরভের সঙ্গে না সমস্ত সম্পর্ক শেষ করো, নইলে কিন্তু পরিণতি ভালো হবে না, বলে দিলাম। সে রাতে দুজন একে অপরের সামনে দাঁড়িয়েছিল। নীলার চোখে জল, ঠোঁটে কাঁপন, কিন্তু ভেতরে ক্ষোভ জমে উঠছিল। অরিন্দমের চোখে ছিল আগুন, ভেতরে চলছিল অপমান আর হিংসা। বাইরে শহর তখন ব্যস্ত নিজের ছন্দে। ট্রামের ঝনঝন শব্দ, গাড়ির ব্যস্ত হর্ন, অথচ এই চার দেওয়ালের মধ্যে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ঝড়, যেন সবকিছু ভেঙে পড়ার অপেক্ষায়। 1995 সালের গ্রীষ্মের রাত। কলকাতা শহর সেদিন অদ্ভুত ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল। রাত গড়িয়ে গেলেও হাওয়ার কোনো স্বস্তি নেই, যেন অস্থিরতা ছড়িয়ে আছে চারিদিকে। শহরের এক অভিজাত অঞ্চলের বহুতল ফ্ল্যাটের ভেতর আলো আধারি ড্রয়িং রুমে বসেছিল নীলা। এক হাতে আধপোড়া সিগারেট, অন্য হাতে খোলা খাতার পাতায় কবিতার খসড়া। জানলার কাছে ঘাম জমে অস্পষ্ট ছায়া। বাইরে নির্জন রাস্তার হেডলাইট ছিটকে আসছে মাঝে মাঝে। ঘড়ির কাঁটায় তখন 10:30 ছুঁই ছুঁই। এই সময় দরজা ঠেলে ঢুকল অরিন্দম। মুখ গম্ভীর, চোখ লাল, চিবুক শক্ত। অরিন্দম জুতোয় শব্দ তুলতে তুলতে হঠাৎ গর্জে উঠল, আজ আবার ওর সঙ্গে গিয়েছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ ছিলাম। অন্তত সৌরভ আমার কবিতা শোনে। তুমি কি কোনোদিনও শুনেছ? এই কথাটা যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিল অরিন্দমের ভেতরে। তুমি কি জানো না তুমি কার স্ত্রী? আমি একটা নেতা। হ্যাঁ, আমার সম্মান মানে দলের সম্মান। অথচ তুমি। নীলা উঠে দাঁড়ালো। তার গলার স্বর ঠান্ডা অথচ ধারালো। সম্মান? তুমি কি কোনোদিন আমাকে সম্মান দিয়েছো? আমি তোমার জন্য শুধু পোস্টারে হাসা এক মুখ। বাস্তবে আমি অদৃশ্য। তোমার কাছে আমি মানুষই নই। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। টেবিলের ওপর খোলা বই, আধপোড়া সিগারেট, সব যেন সাক্ষী হয়ে থাকলো এক ঝড়ের। অরিন্দম টেবিল চাপড়ে বলে উঠল, তুমি আমাকে
বিশ্বাসঘাতকতা করছো, আমাকে ঠকাচ্ছ তুমি, আমার মান সম্মান শেষ করে দিলে তুমি। তুমি সম্মানের নামে আমায় খাঁচায় বেঁধে রেখেছো। আমি শ্বাস নিতে চাই, ভালোবাসতে চাই। তুমি তুমি কখনো আমাকে বোঝোনি। অরিন্দমের চোখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। সে ছুটে গেল আলমারির দিকে, দরজা খুলে বার করে আনলো লাইসেন্স করা রিভলভার। নীলা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর আতঙ্কে চিৎকার করে উঠল, অরিন্দম, এটা নামাও। তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু তখন আর অরিন্দমের ভেতর কোনো স্বাভাবিকতা অবশিষ্ট ছিল না। তার মস্তিষ্ক জুড়ে শুধু প্রতিশোধ, সন্দেহ আর অপমানের আগুন। সে কাঁপতে কাঁপতে রিভলভারটা নীলার দিকে তাক করল। তুমি কি পাগল হয়ে গেছো? কয়েকটা মুহূর্ত কেটে গেল, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ঘরের ভেতর নিস্তব্ধতা, আর তারপরেই হঠাৎ ভেসে এলো রিভলভারের 3 বার ফায়ারিং এর আওয়াজ। 3টি গুলির শব্দ যেন পুরো শহর কাঁপিয়ে দিল। নীলা হোঁচট খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। বুক থেকে ফিনকি দিয়ে ছিটকে বেরোলো রক্ত। মেঝেতে ছোপ ছোপ লাল। তার চোখ তখনও খোলা, ঠোঁট সামান্য যেন কাঁপল, কিছু যেন বলতে চাইছে শেষ মুহূর্তে, কিন্তু শব্দ বেরোলো না। 1 মুহূর্ত পর সব নিস্তব্ধ। অরিন্দম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বন্দুক এখনো তার হাতে, কিন্তু হাত কাঁপছে প্রবলভাবে। তার কানে বাজছে নিজেরই গলার আওয়াজ, আমি 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 ওকে মেরে ফেলেছি, আমি ওকে মেরে ফেলেছি। ঘরের বাতাসে তখন বারুদের গন্ধ। ঘড়ির টিকটিক শব্দ ভেতরে দম বন্ধ করে দিচ্ছিল। জানলার বাইরে শহর নির্লিপ্ত। কেউ জানে না কলকাতার এই ফ্ল্যাটের 4 দেওয়ালের ভেতর ইতিহাসের এক ভয়াবহ কাহিনী তৈরি হয়ে গেল। অরিন্দমের পা যেন নড়ছিলই না। একদিকে তার স্ত্রীর নিথর দেহ, অন্যদিকে তার মাথায় রাজনৈতিক ভবিষ্যৎ, সম্মান, দলীয় চাপ, সব ভেঙে পড়ছে। সে ঠোঁট কামড়ে দাঁত চেপে ফিসফিস করল, না 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 না, এটা 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 কাউকে জানাতে দেওয়া যাবে না, না 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 না, গন্ডগোল হয়ে যাবে, কেউ জেনে ফেললে গন্ডগোল হয়ে যাবে। এবং সেই মুহূর্তেই শুরু হলো আসল কাহিনী, একটা খুনকে ঢেকে দেওয়ার মরিয়া চেষ্টা। রাত তখন প্রায় 11টা বাজতে চলেছে। ড্রয়িং রুম নিস্তব্ধ। মেঝেতে ছড়ানো রক্তে লাল হয়ে উঠেছে সাদা কার্পেট। সিলিং ফ্যান ঘুরছে একই গতিতে, অথচ ঘরে যেন শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। নীলার নিথর শরীর পড়ে আছে মাঝখানে, সালোয়ার কামিজ ভিজে গাঢ় লাল। তার চোখ এখনো খোলা, চোখের মনি স্থির হয়ে তাকিয়ে আছে শূন্যের দিকে। মনে হচ্ছিল সে যেন মৃত থেকেও অরিন্দমের দিকে তাকিয়ে আছে, প্রশ্ন করছে, কেন? অরিন্দম ভেতরে বাইরে ভেঙে পড়েছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, হাতের আঙুল কাঁপছে। কয়েক মুহূর্ত আগেও সে উন্মাদনার ঘোরে বন্দুক তুলেছিল। এখন বুঝতে পারছে কি করে ফেলেছে সে। সে হঠাৎ হোঁচট খেয়ে সোফায় বসে পড়ল। বুক কাঁপছে, নিঃশ্বাস ভারী। মনে হলো বুকের ভেতরে কেউ শিকল বেঁধে টানছে। না 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 না, এটা কাউকে জানাতে পারবো না, কেউ জানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কাউকে জানাবো না। সে বিড়বিড় করতে লাগলো। অরিন্দম টলতে টলতে ফোনের দিকে গেল, ডায়াল করলো প্রদীপের নাম্বার। আঙুল এত কাঁপছিল যে প্রথমবার ভুল নাম্বারে চলে গেল। দ্বিতীয়বারে ওপাশ থেকে এক ঘুম জড়ানো গলা। হ্যালো। অরিন্দম কাঁপা গলায় বলল, প্রদীপ প্রদীপ প্রদীপ, তুই তুই তুই
তুই এখনই আয়, এখনই আয় 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 আমি 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 বড় বিপদে পড়েছি প্রদীপ। আমি আমি নীলাকে কথা শেষ করতে পারল না। বুকের ভেতর থেকে কাঁপুনি উঠল। ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর চাপা স্বরে প্রদীপ বলল, কি বলছিস তুই? ঠিকানা তো সেই ফ্ল্যাটেই তো, তাই না? তাড়াতাড়ি আয় আয় তাড়াতাড়ি, আমি আর পারছি না। ফোন নামিয়ে রেখে সে দেখল নীলার চোখ তখনও খোলা। এক ঝটকায় সে ছুটে গিয়ে চাদর টেনে দিল মুখের ওপর, কিন্তু তাতেও স্বস্তি পেল না। মনে হচ্ছিল চাদরের নিচ থেকেও তার চোখ বিদ্ধ করছে তাকে। প্রায় 20 মিনিট পরে দরজার কলিং বেল বেজে উঠল। অরিন্দম লাফিয়ে উঠল। হাত এতটাই কাঁপছিল যে ছিটকিনিটা খুলতেও তার অসুবিধে হচ্ছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রদীপ ভেতরে ঢুকল। এক মুহূর্তেই তার চোখে পড়ল মেঝের রক্ত আর চাদরে ঢাকা দেহ। সে থমকে দাঁড়িয়ে গেল, মুখ সাদা হয়ে গেল। অরিন্দম, তুই এটা কি করলি? পাগল হয়ে গেছিস নাকি তুই? ও আমাকে ছেড়ে যাচ্ছিল প্রদীপ, অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছিল প্রদীপ। আমি সহ্য করতে পারিনি। আমি চেয়েছিলাম ওকে শুধু ভয় দেখাতে, কিন্তু 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 গুলিটা ওর হাত থেকে, মানে কিভাবে আমি প্রদীপ। সে ভেঙে পড়ল। প্রদীপ দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, শোন, কান্নাকাটি করে লাভ নেই। এখন একটাই পথ, দেহটা সরাতে হবে, না হলে কাল সকালেই তোকে গ্রেপ্তার করা হবে। দুজনে মিলে চাদরে জড়িয়ে তুলল নীলার দেহ। শরীর মৃত হয়ে গেলে তার ভার অনেকটা বেড়ে যায়, সেটা সেই রাতে অরিন্দম বুঝল। এক একটা পা ফেলার সময় মনে হচ্ছিল যেন সারা পৃথিবী তার কাঁধে চেপে বসেছে। লিফটের সামনে পৌঁছে দুজনেই থমকাল। রাত গভীর হলেও যদি হঠাৎ কোনো প্রতিবেশী দরজা খোলে, যদি কেউ লিফটে তাদের দেখে ফেলে। অরিন্দম কপালে ঘাম মুছল। যদি ধরা পড়ে যাই, হ্যাঁ কি হবে? ধরা পড়ে যাবো, ঠিক ধরা পড়ে যাবো। প্রদীপ দাঁত চেপে বলল, শান্ত থাক, মুখ শক্ত কর, কাউকে কিচ্ছু বলবি না। লিফটের ভেতরে উঠতেই লোহার দরজা বন্ধ হওয়ার শব্দ, যেন কফিনের ঢাকনা বন্ধ হলো। গাড়ি ছিল বেসমেন্টে পার্ক করা। দুজনে তাড়াহুড়ো করে দেহটা ডিকির ভেতরে ঢোকালো। চাদরের ফাঁক দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ছে। অরিন্দমের বুক ধকধক করছিল। যদি কেউ এখন গাড়ি পার্ক করতে আসে, না 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 না, যদি এখন কেউ দেখে ফেলে। প্রদীপ শান্ত গলায় বলল, চুপ কর, ভয় পেলে চলবে না। গাড়ির দরজা বন্ধ হতেই অরিন্দমের মনে হলো ডিকির ভেতর থেকে শব্দ আসছে। কেউ কি নড়ছে, শ্বাস নিচ্ছে? সে চমকে উঠল, কিন্তু প্রদীপ কড়া চোখে তাকিয়ে বলল, ভয় দেখেছিস, ও আর ফিরবে না, চুপ কর। রাত তখন ঘনিয়ে এসেছে। শহরের রাস্তা জনশূন্য প্রায়। গাড়ি ছুটছিল কালো অন্ধকার ভেদ করে। অরিন্দম স্টিয়ারিংয়ে বসে, হাত কাঁপছিল। আঙুল শক্ত করে ধরে সে বসেছিল। ডিকিতে শুয়ে থাকা নিথর দেহের ভার যেন পুরো গাড়িটাকে ভারী করে দিয়েছে। প্রতিটা মোড়ে অরিন্দমের বুক ধকধক করছিল। রাতে তো পুলিশ থাকে, যদি পুলিশে ধরে, যদি কারোর চোখে পড়ে, এখানে মাঠে মারা পড়বো আমরা, কিভাবে ফেসে যাব দুজনে। প্রদীপ সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়ল। তুই শুধু গাড়িটা চালা, বাকিটা আমি দেখে নিচ্ছি। তার গলায় কোনো ভয় নেই, কেবল শীতলতা। অরিন্দম তাকালো রিয়ার ভিউ মিররে। মনে হলো পেছনের সিটে বসে আছে নীলা। তার চোখ দিয়ে তাকিয়ে আছে। সে হঠাৎ চমকে ব্রেক কষে দিল।
চাকা কেঁপে রাস্তার ধুলো উঠল। প্রদীপ চেঁচিয়ে উঠল, কি করছিস তুই? পাগল হলি নাকি? অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, আমি 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 ওকে দেখলাম, ও পিছনে বসে আছে। প্রদীপ ঠান্ডা স্বরে বলল, ওকে দেখিসনি? ও টিকিতে আছে, আর ও কখনো ফিরবে না। তুই ঠিক করে গাড়ি চালা। গাড়ি আবার ছুটল অন্ধকারের ভেতর আগুনের দিকে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। শহরের ভেতর থেকে গাড়ি বেরিয়ে এসেছে খানিকটা বাইরে, নির্জন রাস্তা, চারপাশে নিস্তব্ধতা। অরিন্দম গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার হাত এখনো কাঁপছিল। প্রতিবার গিয়ার বদলানোর সময় মনে হচ্ছিল গিয়ার স্টিকটা যেন আগুনের মতো গরম। প্রদীপ হালকা গলায় বলল, শান্ত থাক, শান্ত থাক, আর কয়েক মিনিট, তারপর সব শেষ। অরিন্দমের কণ্ঠ শুকনো হয়ে গেলেও একবার জিজ্ঞাসা করল, তুই নিশ্চিত? নিশ্চিত কেউ ধরতে পারবে না? প্রদীপের চোখে কোনো নড়চড় নেই। তান্দুরের আগুন সব গিলে খায়, আর মাংস কিচ্ছু থাকে না। অরিন্দমের বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল। মাংস, হাড়, শব্দগুলো শুনেই তার মনে পড়ল নীলার মুখ। গাড়ি থামলো একটা পুরনো হোটেলের পিছনের ফাঁকা জায়গায়। বাইরে থেকে জায়গাটা সাধারণ চোখে বোঝা যায় না। একটা ছোট দরজা, ভেতরে বেসমেন্ট, রান্নাঘরের রাস্তা। এই হোটেলটা আসলে প্রদীপেরই। প্রদীপ আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিল। এখানেই ঢুকবো, রাতের শিফটে কম লোক থাকে। অরিন্দম গাড়ি বন্ধ করে নিস্তব্ধ হয়ে বসে রইল। মনে হচ্ছিল ডিকি খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে নীলা উঠে বসবে। প্রদীপ জোরে ধমকালো, সময় নষ্ট করিস না, গাড়ি থেকে নাম। দুজনে মিলে ডিকি খুলল। গরম বাতাস বেরোলো ভেতর থেকে, আর রক্তের গন্ধে অরিন্দম বমি করে ফেলল পাশেই। প্রদীপ বিরক্ত গলায় বলল, আরে দুর্বল হলে চলবে না, ধরে সাহায্য কর। চাদর মোড়া দেহ নামিয়ে তারা বেসমেন্টের সরু সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। অরিন্দমের মনে হচ্ছিল প্রতিটা ধাপ নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। হঠাৎ উপরে কোথাও থেকে একটা শব্দ এলো, লোহার ট্রে পড়ে যাওয়ার মতো। দুজনেই থমকে দাঁড়ালো। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, কেউ 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 বুঝতে পারলো না তো? হ্যাঁ 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 প্রদীপ। প্রদীপ কড়া চোখে তাকালো। চুপ কর, চুপ কর, দ্রুত নাম। অবশেষে তারা পৌঁছল বেসমেন্টের কিচেনে। ঘরের এক কোণে রাখা ছিল বিশাল একটা তন্দুর। মোটা মাটির সিলিন্ড্রিক্যাল দেহ, ভেতরে কয়লা জমে আছে। প্রদীপ দ্রুত কাঠ আর কয়লা গুছিয়ে নিল। দেশলাই জ্বালতেই আগুন দপদপ করে জ্বলে উঠল। লাল আগুনের আলোয় পুরো ঘর লালচে হয়ে গেল। প্রদীপ রেস্টুরেন্টে ঢুকেই তার কর্মচারীদের বলেছিল বিশেষ কিছু কাজের কারণে তাদের বাড়ি চলে যেতে। তাই রেস্টুরেন্টের সমস্ত কর্মচারী ততক্ষণে বাড়ি চলে গেছে। প্রদীপ ফিসফিস করে বলল, এবার শেষ কাজ। চাদরে মোড়া দেহ যখন তন্দুরের মুখের কাছে আনা হলো, তখনই দেখা গেল চুল্লির মুখ এত বড় নয় যে পুরো শরীর একসাথে ঢুকবে। অরিন্দম মুহূর্তেই ভয় পেয়ে পিছিয়ে গেল। প্রদীপ 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 এটা তো এখানে ঢোকানো যাবেই না। এবার কি করব প্রদীপ? প্রদীপের চোখে তখনও কোনো আবেগ নেই। সে ধীর গলায় বলল, একটা উপায় আছে। অরিন্দম ভয়ানক অর্থ বুঝতে পেরে মাথা নাড়ল। না 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 আমি 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 ওটা পারবো না। আমি আমি ওকে মেরেছি ঠিকই, কিন্তু কিন্তু আমি ওকে কাটতে পারবো না প্রদীপ। প্রদীপ গম্ভীর গলায় ফিস ফিস করে বলল, তুই চাস বা না চাস, যদি এটা না করিস
তাহলে তোর সব শেষ হয়ে যাবে কিন্তু। একটা ধারালো কষাই ছুরি বের করল প্রদীপ। অরিন্দমের হাত ঠান্ডা হয়ে গেল, শরীর কাঁপতে লাগলো। প্রদীপ ছুরিটা হাতে তুলে নিয়ে বলল, ধরে থাক, আমি দেখাচ্ছি। এক ঝটকায় নীলার দেহটা কোমরের কাছ থেকে আলাদা করে ফেলা হলো। চামড়া ছিঁড়ে যাওয়ার শব্দ, হাড়ে ছুরির ধাতব ঘর্ষণ, সব মিলিয়ে একটা নারকীয় শব্দ ঘরে ভরে গেল। অরিন্দম চোখ বন্ধ করে ফেলল, কান চেপে ধরল। তবুও শব্দটা যেন মগজে গেঁথে গেছে। মনে হচ্ছিল প্রতিটা কাটায় নীলা চিৎকার করছে। দুই টুকরো দেহ যখন আলাদা করা হলো, তখন প্রদীপ বলল, এবার সম্ভব। তারা প্রথমে উপরের অংশটা টেনে তন্দুরের ভেতর ঠেলে দিল। অরিন্দমের হাত কাঁপছিল, তার মনে হচ্ছিল দেহটা এখনো গরম, এখনো জীবিত। সেই মুহূর্তে মাথাটা ঢুকলো আগুনে। যেই মুহূর্তে মাথাটা ঢুকলো আগুনে, তখনই এক ধরনের শো শো শব্দ বেরোলো। মাংস পুড়ে যাওয়া গন্ধে গোটা ঘর ভরে গেল। অরিন্দমের দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে চিৎকার করে উঠল, থামা থামা, আমি আর পারছি না, থামা, থামিয়ে দে, বন্ধ করে সব, আমি আর পারছি না, আমি আর পারছি না। কিন্তু প্রদীপ নির্দয়ভাবে নিচের অংশটাও ঢুকিয়ে দিল চুল্লির ভেতর। আগুন লাল থেকে নীল হয়ে উঠল, আর শো শো শব্দটা তীব্র হয়ে উঠল। আগুনটা জ্বলতে জ্বলতে হঠাৎ যেন নিভে যাচ্ছিল। গোটা দেহটাকে সে যেন ঠিকভাবে জ্বালাতে পারছিল না। প্রদীপ রেস্টুরেন্টের উপর থেকে একটা বড় ঘিয়ের ড্রাম নিচে নিয়ে এলো। সেই ঘিয়ের ড্রাম থেকে অনেকখানি ঘি সে আগুনে ঢেলে দিল, আর ঢেলে দিতেই আগুন আবার দাও দাও করে জ্বলতে আরম্ভ করল। অরিন্দম সিঁড়ির কোণে বসে পড়ল, কাঁপতে কাঁপতে ফিস ফিস করে বলল, আমার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, ও আগুন থেকে তাকাচ্ছে আমার দিকে, আমাকে ছাড়বে না, মেরে ফেলবে আমাকে ও। প্রদীপ ঠান্ডা স্বরে উত্তর দিল, চোখ বন্ধ কর, ওই আগুন সব প্রমাণ মুছে ফেলবে। কিন্তু অরিন্দমের মনে হচ্ছিল আগুনের ভেতর থেকে নীলার চোখ দুটো জল জল করছে। সে যেন এখনো বেঁচে আছে, প্রতিটা মুহূর্তে তাকেই দোষারোপ করছে। রাত তখন প্রায় 12:30 বেজে গিয়েছে। রেস্টুরেন্টের ভেতরে অরিন্দম আর দিলীপ অস্থির হয়ে উঠেছে। চুল্লির ভেতর দেহ ঢুকিয়ে তারা আগুন জ্বালিয়েছে। ভেবেছিল সব মসৃণভাবে শেষ হয়ে যাবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই চিমনি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে শুরু হয়েছিল। এ ধোঁয়া ছিল না স্বাভাবিক, না কাঠ বা কয়লার। গন্ধটা ভারী, দম বন্ধ করা, আর সবচেয়ে ভয়ের, এটা পোড়া মানুষের চামড়া আর মাংসের গন্ধের মতো। পাশের গলিতে একটা ফ্ল্যাটের জানলা হঠাৎ খুলে গেল। এক মধ্যবয়সী মহিলা জানলাটা খুললেন। তার নাম সুষমা দেবী। ধোঁয়া তার নাকে যেতেই তিনি হঠাৎ কাশতে কাশতে চেঁচিয়ে উঠলেন, ওই কি পড়াচ্ছে, এ আবার কেমন ভয়ঙ্কর গন্ধ। তার চিৎকারে আরো কয়েকজন প্রতিবেশী জানলা খুলে তাকালো। কেউ মুখ ঢাকলো, কেউ আবার শিউরে উঠল। একজন ফিসফিস করে বলল, না না, এ তো মাংস নয়, হে অন্য কিছু, হে অন্য কিছুর গন্ধ। সন্দেহের বীজ তখনই বপন হয়ে গেল। পাশের গলিতেই তখন টহল দিচ্ছিলেন কনস্টেবল শম্ভু। হঠাৎ মহিলার চিৎকার আর অদ্ভুত ধোঁয়ার ঝাপটা নাকে আসতেই সে থমকে দাঁড়ালো। শম্ভু অভ্যস্ত ছিল শহরের সব রকম গন্ধে। মাছ, কচুরিপানা, নোংরা ডাস্টবিন, পচা মাংস সবই তার জানা, কিন্তু এই গন্ধটা কেমন যেন অচেনা, ভীতিকর। সে সরাসরি রেস্টুরেন্টের দিকে এগোলো। কি হচ্ছে এখানে? সে কড়া গলায় প্রশ্ন করল। ভেতর থেকে প্রদীপ বেরিয়ে এলো, মুখে কৃত্রিম হাসি, কিন্তু চোখে
ভয়ের ছাপ স্পষ্ট। আরে না স্যার, কিছু না, ওই নষ্ট মাংস ছিল, ওটাই ফেলে দিচ্ছি, তাই তন্দুরটা জ্বালাতে হচ্ছে। শম্ভু ভ্রু কুঁচকে ধোঁয়ার দিকে তাকালো। তার বুকের ভেতর হালকা অস্বস্তি। তার চোখে পড়ল একটা মানুষের কাঁটা হাত। সে তখনই সেটা না বলে অন্য কথা বলল। নষ্ট মাংসের গন্ধ আমি চিনি, এটা আলাদা, কি ব্যাপার? হ্যাঁ, অরিন্দম পিছন থেকে চেঁচিয়ে উঠল, আপনি আপনি ভুল ভাবছেন, আপনি ভুল ভাবছেন, এই শুধু পরিষ্কার করার কাজ। আপনি যান, আর দেরি করবেন না, আপনি যান যান যান, আপনার তো কাজ আছে, যান। প্রদীপও তাড়াহুড়ো করে মাথা নেড়ে সায় দিল। শম্ভু কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পেছনে ঘুরে চলে গেল। কিন্তু তার চোখে ঝিলিক খেলে গেল। সে কিছুতেই তাদের কথা বিশ্বাস করতে পারল না। রাস্তা দিয়ে থানার দিকে হাঁটছিল শম্ভু। রাতের নিস্তব্ধতা আরো গভীর মনে হচ্ছিল তার কাছে। কানে বারবার বাজছিল মহিলার চিৎকার, ধোয়ার অদ্ভুত গন্ধ, আর সেই কাঁটা হাত। সে নিজেই বিড়বিড় করছিল, এটা মাংস নয়, এটা মাংস নয়, অন্য কিছু। খুন হয়েছে, খুন হয়েছে, সেটা ওরা লুকোচ্ছে। থানায় ঢুকে সে ডিউটি অফিসারকে পুরো ঘটনাটা খুলে বলল। অফিসারের মুখ গম্ভীর হয়ে উঠল। চলো দল নিয়ে যাই, যদি তোমার সন্দেহ ঠিক হয় তবে ব্যাপারটা ভয়ঙ্কর। অল্প সময়ের মধ্যেই দুজন অফিসার কয়েকজন কনস্টেবল নিয়ে থানার গাড়িতে করে রেস্টুরেন্টের সামনে পৌঁছল। ধোঁয়া তখনও চিমনি দিয়ে উঠছে। আশপাশটা কালো কুয়াশায় ঢেকে উঠেছে। প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি মারছিল, তাদের চোখে আতঙ্ক আর কৌতূহল। পুলিশ সোজা ভেতরে ঢুকে গেল। ভেতর থেকে প্রদীপ বেরিয়ে এলো। সে জোর করে হেসে বলল, স্যার কিছু না, নষ্ট মাংস একটু পুড়িয়ে ফেলছিলাম আর কি। ইন্সপেক্টর ভ্রু কুঁচকে বললেন, আমরা ভেতরে গিয়ে দেখতে চাই। প্রদীপের গলা শুকিয়ে গেল। ভেতরে তখন অরিন্দম অস্থির হয়ে ঘুরপাক খাচ্ছে। তার মনের ভেতর একটা সিদ্ধান্ত পাকাপাকি হয়ে উঠল। ধরা পড়ার আগে পালাতেই হবে, পালাতে হবে, পুলিশ এসে গেছে। পুলিশ যখন ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে, অরিন্দম নিঃশব্দে পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। অন্ধকার গলির ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে তার বুক ধকধক করছিল। মুখে শুধু একটাই শব্দ ঘুরছিল, আমি আমি ধরা পড়ব না, আমি ধরা পড়ব না, পালাতে হবে, পালাও পালাও অরিন্দম। পুলিশ রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল। চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ এখনো ভাসছে। ইন্সপেক্টর ধীর কণ্ঠে বলল, কেউ বাইরে যাবে না, জায়গাটা সিল করে দাও। কনস্টেবলরা সঙ্গে সঙ্গে চারিদিক ঘিরে ফেলল। প্রদীপের মুখে আতঙ্ক জমে বরফ হয়ে আছে। সে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গলা শুকিয়ে গেছে। ফরেন্সিক টিম এসে চুল্লির ভেতর খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারা ছাইয়ের ভেতর থেকে তুলল একটা মানুষের হাতের হাড়ের টুকরো, যাতে এখনো গলা মাংস লেগে আছে। পুড়ে যাওয়া খুলির অংশ, কিছু দাঁত যা আগুনে পুরোপুরি পোড়েনি, আর অর্ধপোড়া সুতির কাপড়ের টুকরো। প্রদীপ তখন কাঁপতে কাঁপতে বিড়বিড় করছিল, আমি কিছু করিনি স্যার, আমি শুধু সাহায্য করছিলাম। ইন্সপেক্টর তার দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, তাহলে কে করেছে? অরিন্দম কোথায়? প্রদীপ মাথা নিচু করল। তার ঠোঁট কাঁপছিল, চোখে জল ভরে উঠছিল। এদিকে অরিন্দম তখন গলির অন্ধকারে লুকিয়ে পালাচ্ছে। তার বুক ধড়ফড় করছে, মাথায় ঘুরছে হাজারো চিন্তা। রাজনৈতিক ক্যারিয়ার, প্রতিপত্তি সবকিছু মুহূর্তেই ভেঙে পড়েছে। এরপর সে তার এক বন্ধুর গাড়ি নিয়ে শহর ছেড়ে দিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল বারবার, কোথাও যেন তাকে কেউ চিনে না ফেলে। মনে হচ্ছিল চারপাশের প্রতিটা মানুষ তার দিকে তাকিয়ে আছে, প্রতিটা ছায়া তার শত্রু। ফোনে যোগাযোগ করার চেষ্টা করল কিছু প্রভাবশালী নেতার সঙ্গে, কিন্তু সবাই এড়িয়ে গেল। কারণ খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে একজন রাজনৈতিক নেতার স্ত্রীকে খুন করে রেস্টুরেন্টে পোড়ানো হয়েছে। অরিন্দম বুঝতে পারল সে একা হয়ে যাচ্ছে, কোনো ভরসা নেই, কোনো আশ্রয় নেই।
প্রদীপকে থানায় আনা হয়েছে। চোখ লাল, গলা শুকনো, ঠোঁট বারবার চাটছে, তার হাত কাঁপছে, যেন শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গেছে। ঘরের ভেতরে 3 জন অফিসার বসে আছেন, ইন্সপেক্টর ঘোষাল, সাব ইন্সপেক্টর মুখার্জি আর একজন কনস্টেবল। টেবিলের ওপর রাখা আছে কালো প্লাস্টিক ব্যাগ, ভেতরে ছাই থেকে পাওয়া হাড়, দাঁত, পোড়া কাপড়ের টুকরো আর কাঁটা হাতের অংশটা। ইন্সপেক্টর ঘোষাল সিগারেট ধরালেন, ধোঁয়া ছেড়ে ঠান্ডা গলায় বললেন, প্রদীপ, আমরা জানি এই জিনিসগুলো মানুষের, বলো কাদের? আমি কিছু জানি না স্যার, আমি তো শুধু... শোনো, তোমার মুখের কথা আমরা বিশ্বাস করব কেন? তুমি রেস্টুরেন্টের মালিক, চুল্লিও তোমার রেস্টুরেন্টের, আর আগুনও তোমার সামনেই জ্বালানো হয়েছে। তাই যদি খুন খারাপি হয়ে থাকে, তার দায় তোমাকেও নিতে হবে। প্রদীপ আতঙ্কে টেবিলের দিকে তাকালো। প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে হাড়ের টুকরো উঁকি দিচ্ছে, তার ঠোঁট কাঁপল। না না স্যার, আমি খুনি নই। তাহলে কে? তোমার চুল্লিতে দেহ পোড়ানো হলো আর তুমি জানলে না? এত ধোঁয়া, এত গন্ধ, বলো কারা ছিল? আমি তো শুধু সাহায্য করেছি, অরিন্দমবাবু বলেছিলেন, আমি সাহস পাই না করতে এসব। ঘোষাল টেবিলে হাত মারলেন। অরিন্দম দত্ত তোমার পলিটিক্যাল পার্টনার? ওই করেছে স্যার, আমি না করলে আমার সর্বনাশ করে দিত। ও বন্দুক ধরেছিল, আমি ভয়ে চুপ ছিলাম। ঘরে কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। ঘোষাল ধীরে ধীরে সিগারেট নিভিয়ে রাখলেন। মানে অরিন্দম তার স্ত্রীকে খুন করেছে, তুমি দেহ লুকাতে সাহায্য করেছ, তাই তো? প্রদীপ কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। মুখার্জি চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। স্যার, কেসটা পরিষ্কার। মৃতদেহ নীলার, অরিন্দম খুনি, আর প্রদীপ হলো সহযোগী। এখনো পুরো পরিষ্কার নয়, আমরা চাই প্রমাণ। ফরেন্সিক রিপোর্ট আসুক, তবে প্রদীপকে রিমান্ডে রাখতে হবে, ওকে জেরা করে আরও তথ্য বের করতে হবে। বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন, আমি খুনি নই, আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় তো সবচেয়ে বড় অপরাধ প্রদীপ, ভয় থেকেই মানুষ অন্যায়ের সঙ্গে হাত মেলায়। থানার অন্ধকার ঘরে প্রদীপ তখনও বসে কাঁপছে। বাইরে প্রায় ভোর হয়ে এসেছে, কিন্তু তদন্ত ঘর এখনো টান টান উত্তেজনায় গরম। সকাল 10টার দিকে একটা তরুণ ফরেন্সিক এক্সপার্ট ঢুকলেন, হাতে বাদামি খাম, তার চোখে মুখে গুরুত্বের ছাপ। স্যার, রিপোর্ট এসছে। ঘোষাল সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। খুলে পড়ো। ফরেন্সিক খাম ছিঁড়ে একগুচ্ছ কাগজ বের করলেন, কণ্ঠ গম্ভীর। চুল্লি থেকে উদ্ধার হওয়া হাড়ের টুকরো এবং দাঁতের নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল, এগুলো একজন প্রাপ্তবয়স্ক মহিলার। প্রদীপ মাথা নামিয়ে ফেলল। ফরেন্সিক চালিয়ে গেলেন। ডিএনএ ম্যাচ করা হয়েছে নীলা দত্তের চুল থেকে সংগৃহীত নমুনার সঙ্গে। 99.9% মিল পাওয়া গেছে। মৃতদেহ নিঃসন্দেহে নীলার। ঘরে পিন ড্রপ সাইলেন্স। মুখার্জি দাঁত চেপে বলল, মানে সন্দেহটা সত্যি, অরিন্দমই তার স্ত্রীকে খুন করেছে? হ্যাঁ, হাড়ের ভেতরে গুলির খণ্ড ধরা পড়েছে, মানে দেহ পোড়ানোর আগে ভিকটিমকে গুলি করা হয়েছিল। স্যার, আমি সব বলবো। সেদিন রাতে অরিন্দম নীলার দিকে গুলি করে, তারপর আমায় বলে দেহ সরাতে সাহায্য করতে। আমি কিছু করতে পারিনি স্যার, ভয় পেয়েছিলাম। ফরেন্সিক রিপোর্ট প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই লালবাজার কাঁপিয়ে দিল অ্যালার্ম। অরিন্দম দত্ত শহরের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতির সঙ্গেও বিশেষ যোগ রয়েছে। এখন দেশের সবচেয়ে বড় আসামি। শহরের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ পোস্ট বসানো হলো। এয়ারপোর্টে কড়া তল্লাশি শুরু হলো। রেল স্টেশন আর সাব টার্মিনাসে ছাপা হলো তার ছবি। ঘোষাল এক টিমকে পাঠালেন দক্ষিণ কলকাতায় অরিন্দমের অফিসে।
দরজা বন্ধ, কাগজপত্র উধাও। অন্য টিম গেল তার পার্ক স্ট্রিটের বিলাসবহুল ফ্ল্যাটে। ভেতরে বিশৃঙ্খলা, আলমারির দরজা খোলা, কাপড় এলোমেলো। বোঝাই যায় তড়িঘড়ি করে পালিয়েছে। মুখার্জি দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুব প্ল্যান করে পালিয়েছে স্যার, মনে হচ্ছে আগে থেকেই প্রস্তুতি ছিল। ঘোষাল ঠান্ডা স্বরে বললেন, যে এত বড় অপরাধ করেছে সে জানতো ধরা পড়লে কি হবে। এখন একটাই কাজ, যেখানেই হোক তাকে খুঁজে বের করতে হবে। পুলিশ চারিদিকে চিরুনি তল্লাশি শুরু করলো। রাতের বেলা কলকাতার অলি গলিতে সাইরেন বেজে উঠতে লাগলো। প্রতিটা গলিপথে পুলিশ ভ্যান ঘুরছে, প্রতিটি হোটেল লজে নাম ধরে খোঁজ চলছে। কিন্তু অরিন্দম যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রাত গড়িয়ে ভোর, কলকাতার আকাশে এখনো কুয়াশা টিকে আছে। এই সময় অরিন্দম তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। চোখে সানগ্লাস, শরীরে সাধারণ জামা কাপড়, যেন কোনো সাধারণ ভ্রমণকারী। প্রথমে সে সল্ট লেকের দিকে ঘুরল, সেখান থেকে সে বাইপাস ধরে বেরিয়ে গেল শহরের সীমানা পেরিয়ে। মোবাইল ফোন বন্ধ করে রেখেছে যাতে লোকেশন ট্র্যাক করা না যায়। গাড়ির ভেতরেও তার অস্থিরতা পরিষ্কার। হাত কাঁপছে, স্টিয়ারিং শক্ত করে ধরতে হচ্ছে। বারবার পেছনের আয়নায় তাকাচ্ছে, কোথাও পুলিশ তাকে অনুসরণ করছে না তো। হঠাৎ এক জায়গায় পুলিশের চেকপোস্ট চোখে পড়ল। অরিন্দম নিঃশ্বাস আটকে ফেলল। গাড়ির গতি কমিয়ে ধীরে ধীরে এগোলো। পুলিশ টর্চ ফেলে দেখল, তারপর হাত নাড়ল। যাও যাও। অরিন্দমের বুকের ভেতর থেকে যেন পাথর নেমে গেল। গাড়ি গড়িয়ে দিল বাইরের দিকে। তার মাথায় তখন একটাই চিন্তা, সীমান্ত পার হতে পারলেই বাঁচা যাবে। কিন্তু সে জানে না শহরে প্রতিটি রাস্তায় তার ছবি টাঙানো হয়েছে, প্রতিটি স্টেশনে তার খোঁজ চলছে। অন্যদিকে কলকাতায় পুলিশের অভিযান জোরদার। প্রথমেই ধরা পড়ল অরিন্দমের ডান হাত, তার ড্রাইভার সমীর। সমীরকে রাতের বেলা টালিগঞ্জের এক গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হলো। ঘোষাল নিজে তাকে জেরা করলেন। কোথায় গেছে তোমার মালিক? সমীর ভয়ে কাঁপছিল। স্যার 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 আমি কিছু জানি না স্যার। ও আমাকে বলেছিল গাড়ি নিয়ে আসতে, তারপর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঘোষাল টেবিলে হাত মারলেন। মিথ্যে বলবে না, অরিন্দমের মতো লোক হাওয়া হয়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান আছে। সমীর চুপ করে রইল, কিন্তু তার চোখে আতঙ্ক স্পষ্ট। তারপর গ্রেপ্তার হলো অরিন্দমের এক ব্যবসায়িক সহযোগী বিজন সিংহ। তার অফিস থেকে পাওয়া গেল কিছু নথি, যেখানে দেখা গেল গত কয়েক মাস ধরে প্রচুর টাকা হাওয়া হয়েছে। সন্দেহ হলো এই টাকা দিয়েই পালানোর ব্যবস্থা করেছে অরিন্দম। মুখার্জি ফাইল ঘেটে বলল, স্যার টাকা যাচ্ছে অসমের দিকের কয়েকটা চ্যানেলে, মনে হচ্ছে সীমান্ত পেরোনোর প্ল্যান। ঘোষাল চোয়াল শক্ত করলেন। তাহলে সময় কম, যত দ্রুত সম্ভব আমাদের সীমান্তে নেটওয়ার্ক ছড়িয়ে দিতে হবে। ও পালাতে চাইছে, কিন্তু আমরা তাকে পালাতে দেব না। শহর জোড়া অভিযান এখন আরও জোরালো হলো। অরিন্দমের সহযোগীরা একে একে ধরা পড়েছে, কিন্তু মূল আসামি এখনো অদৃশ্য। অরিন্দম এখন কলকাতা থেকে বহু দূরে। গাড়ি ছেড়ে দিয়েছে মাঝপথে, কারণ সে জানে গাড়ির নাম্বার পুলিশের হাতে চলে গিয়েছে। এখন সে ভাড়া করা এক পুরনো জিপে করে উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। পথে গ্রাম্য হোটেলে থেমে সামান্য খেয়ে নিল। মুখে দাড়ি গোফের ছদ্মবেশ, পরনে সাধারণ শার্ট প্যান্ট। মাথায় শুধু একটাই পরিকল্পনা, সীমান্ত পার হয়ে গেলে আর কেউ তাকে ধরতে পারবে না। তার মনের ভেতরে ভয়ের সঙ্গে লুকিয়ে আছে আত্মবিশ্বাস। আমি এত সহজে ধরা পড়ব না, পুলিশ আমাকে ধরতে পারবে না। কিন্তু এদিকে লালবাজার থেকে ইন্সপেক্টর ঘোষাল টানা ফোনে যোগাযোগ করছেন সীমান্তের বিভিন্ন থানার সঙ্গে। মুখার্জি মানচিত্রের ওপর আঙুল রেখে বললেন, স্যার এই রুটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এখানে আগে থেকেই চেকপোস্ট বসাতে হবে। ঘোষাল ঠান্ডা স্বরে জবাব দিলেন। না, শুধু চেকপোস্ট নয়, গ্রামের লোকজন, ড্রাইভার ইউনিয়ন, এমনকি লজের মালিকদেরও জানিয়ে দাও। ও পালাতে চাইলে কোথাও না কোথাও চিহ্ন রেখে যাবে। রাত নামছে। উত্তরবঙ্গের নির্জন রাস্তায় একের পর এক পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। সীমান্ত এলাকায় সাইরেন বাজছে না, যাতে অরিন্দম টের না পায়। নীরব অদৃশ্য জাল তৈরি হয়েছে চারিদিকে। অন্যদিকে অরিন্দম সেই সময় এক ছোট্ট ধাবায় ঢুকে চা খেল। দোকানদারের সন্দেহ হলো তার আচরণ দেখে। বারবার ঘড়ি দেখা, চারপাশে তাকানো, মোবাইল পুরোপুরি বন্ধ রাখা। লোকটা চুপি চুপি স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর পাঠালো। কয়েক মিনিটের মধ্যে অরিন্দম যখন আবার জিপে উঠছে, ঠিক তখনই রাস্তার মোড়ে ঝটকা দিয়ে দাঁড়িয়ে গেল এক পুলিশ ভ্যান। চারপাশ থেকে টর্চের আলো ঝলসে উঠল, আর কয়েকজন পুলিশ অস্ত্র তাক করে চিৎকার করল, অরিন্দম দত্ত, হ্যান্ডস আপ! এই ঘিরে ফেলো, ঘিরে ফেলো! অরিন্দম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎই কোমরের কাছ থেকে হাত ঢুকিয়ে বন্দুক বার করার চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই আকাশ ফাটিয়ে গর্জে উঠল পুলিশের রাইফেল। একজন অফিসার সামনে এগিয়ে এলো। একটু নড়বে না, এবার পালানোর রাস্তা নেই অরিন্দম। হ্যান্ডস আপ! চুপচাপ বসে পড়ো এখানে। তোমার কাছে যে অস্ত্র আছে আমাদের দিয়ে দাও। অরিন্দমের চোখে ঝিলিক দিল ভয় আর রাগের মিশ্রণ। সে ধীরে ধীরে হাত তুলল, বন্দুক মাটিতে ছুঁড়ে ফেলল। পুলিশরা দৌড়ে গিয়ে তাকে চেপে ধরল, হাত কড়া পরানো হলো। অরিন্দম ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, তোমরা ভাবছো সব শেষ হয়ে গেল? না 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 না, এই খেলা এত সহজে শেষ হবে না। ভোরের আলো ফোটার আগেই বিশেষ এসকর্ট ভ্যানে অরিন্দমকে ফিরিয়ে আনা হলো কলকাতায়। হাত করা পড়া, মুখে ক্লান্তি, চোখে কিন্তু এখনো একরকম দম্ভ, যেন সে এখনো বিশ্বাস করছে টাকার জোরে, প্রভাবের জোরে সে সব কিছু থেকে বেরিয়ে যাবে। লালবাজারে পৌঁছাতেই সাংবাদিকদের ভিড় জমে গেল। ক্যামেরায় ফ্ল্যাশ ঝলসে উঠল। অরিন্দম মুখ ঘুরিয়ে নিল, কেবল একবার বিড়বিড় করে বলল, সব মিথ্যে, সব সাজানো, আমায় ফাঁসাচ্ছে কেউ। ইন্সপেক্টর ঘোষাল এবং সাব ইন্সপেক্টর মুখার্জি তাকে নিয়ে ঢুকলেন জেরা ঘরে। ঘরটা ম্লান আলোয় ভরা। টেবিলে রাখা আছে ফরেন্সিক রিপোর্ট, নীলার ছবি, প্রদীপের লিখিত বয়ান। ঘোষাল ধীরে ধীরে তার সামনে কাগজগুলো সাজালেন। দেখো, প্রমাণ আমাদের হাতে। তোমার স্ত্রীকে গুলি করা হয়েছে, তারপর তার দেহ চুল্লিতে পুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লি তোমার পার্টনার প্রদীপের জায়গায়, আর প্রদীপ স্পষ্ট বলেছে তুমি তাকে বাধ্য করেছিলে সাহায্য করতে। এখনো কি বলবে তুমি নির্দোষ? অরিন্দম চেয়ার পেছনে ঠেলে হেসে উঠল। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ? এগুলো তো সব কাগজ, এতে কি হবে? আদালতে সব উল্টে যাবে। আর প্রদীপ ওর কথা শুনে আমার জীবন নষ্ট করবে? হ্যাঁ? মুখার্জি সামনে ঝুঁকে তীক্ষ্ণ গলায় বলল, না, প্রদীপের কথা নয়, ফরেন্সিক রিপোর্টই আসল। দাঁতের ডিএনএ মিলে গেছে নীলার সঙ্গে, আর হাড়ে গুলির খণ্ডও পাওয়া গেছে। তুমি তা অস্বীকার করবে কি করে? অরিন্দম কিছুক্ষণ চুপ করে থাকলো, ঠোঁট কামড়ালো, তারপর ধীরে ধীরে বলল, আমি কাউকে খুন করিনি। ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু খুন না 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 না, ওটা ষড়যন্ত্র, কেউ আমায় ফাঁসাচ্ছে। ঘোষাল কড়া দৃষ্টিতে তাকালেন। তাহলে আদালতে গিয়ে বলবে, আমরা শুধু নিশ্চিত করব তোমার প্রতিটি পদক্ষেপের জবাব যেন আইন তোমার কাছে চায়। পুলিশ ইতিমধ্যেই কেস ডায়েরি তৈরি করছে। ফরেন্সিক রিপোর্ট, প্রদীপের জবাববন্দি, সমীর আর বিজনের ধরা পড়ার তথ্য সব একসঙ্গে জোড়া হচ্ছে। মিডিয়ার চাপ প্রচণ্ড।
প্রতিটি পত্রিকা, প্রতিটি চ্যানেল এই খুন কাণ্ডকে শিরোনাম করছে। কলকাতা আদালতের চারপাশে উত্তেজনা বাড়ছে। সবাই বলছে অরিন্দমের মতো ক্ষমতাবান লোক কি সত্যিই সাজা পাবে, নাকি টাকার জোর খাটিয়ে ছাড়া পেয়ে যাবে। অন্যদিকে নীলার পরিবার আদালতের ন্যায় বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের চোখে কেবল একটাই আশা, এইবার যেন খুনি শাস্তি পায়। আমরা যে নাটকীয় কাহিনী গড়ে তুললাম তার অনুপ্রেরণা তন্দুর হত্যা মামলা থেকে নেওয়া। 1995 সালের 2রা জুলাই দিল্লিতে কংগ্রেস যুবনেতা সুশীল শর্মা তার স্ত্রী নয়না সাহনিকে গুলি করে খুন করেন। এরপর নিজের বন্ধু প্রদীপ শর্মার রেস্টুরেন্টের চুল্লিতে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। বছরের পর বছর ধরে চলা তদন্ত এবং আদালতের নাটকীয় লড়াই শেষে 2003 সালে দিল্লি হাইকোর্ট মৃত্যুদণ্ড দেয়। পরে সুপ্রিম কোর্ট সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করে। কিন্তু এখানেই প্রশ্ন, আইন বলেছিল আজীবন কারাদণ্ড, আর আজীবন কারাদণ্ড মানে সারা জীবন তাকে জেলেই কাটাতে হবে। তা সত্ত্বেও প্রায় 23 বছর জেল খাটার পর 2018 সালে সুশীল শর্মা মুক্তি পেয়ে যান। মুক্তির কারণ দেখানো হয় কারাগারে তার ভালো আচরণ, দীর্ঘ কারাবাস, আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর শর্ত সাপেক্ষ মুক্তির সুযোগ। এখন শেষ প্রশ্ন, তাহলে কি সত্যি ন্যায় বিচার হলো? একজন প্রভাবশালী রাজনীতিবিদ প্রকাশ্যে নিজের স্ত্রীকে খুন করে, প্রমাণ নষ্ট করার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত 2 দশক পর আবার স্বাধীনভাবে জীবনযাপন করে। এখানে কি ভারতীয় আইন ব্যবস্থা তার দায়িত্ব পুরোপুরি পালন করেছে, নাকি আবারও প্রভাবশালীর কাছে সাধারণ মানুষের আস্থা প্রশ্নের মুখে পড়ল? উত্তরটা আমরা শ্রোতাদের কাছেই ছেড়ে দিলাম। আপনারাই বলুন, ভারতীয় আইন কি সত্যি অপরাধীকে শাস্তি দেয়, নাকি সময় আর ক্ষমতার খেলায় ন্যায় বিচার ফিকে হয়ে যায়? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে, এবং তার সাথে এটাও জানান যে আমাদের আজকে অডিও প্রেজেন্টেশনটা আপনাদের কেমন লাগলো। এইরকমই আরও ট্রু ক্রাইম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং শুনতে থাকুন গল্প.in প্রেজেন্ট ট্রু ক্রাইম মেনিয়া, শুধুমাত্র গল্প.in 2.0 তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।